তো 7 নম্বর অঙ্কে দেখেন কি বলছে। ইস্কান সিমেন্ট লিমিটেড ওয়ান্টস টু ব্রো টাকা 20 লাখ ফর ফ্রম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ফর অন ইয়ার্স টু প্রোভাইড ফর ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। তো স্ট্যান্ডার্ড সিমেন্ট লিমিটেড তার হচ্ছে আপনার 20 লক্ষ টাকা প্রয়োজন। তারা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নিকট থেকে 1 বছরের জন্য এই টাকাটা নিবে। দ্য ব্যাংক হ্যাজ গিভেন 4 অল্টারনেটিভ। ব্যাংক তাদেরকে 4টা অল্টারনেটিভের কথা বলছে যে আপনি এই মাধ্যমে টাকাগুলো নিতে পারেন। তো প্রথম অফারটা বলছে 12% লোন, অর্থাৎ ওই লোনের বিপরীতে 12% সুদ দিতে হবে ডিসকাউন্ট বেসিসে, যার মানে সুদটা অগ্রিম দিতে হবে। উইথ বা 15% কম্পেনসেটিং ব্যালেন্স, এবং ক্ষতিপূরণ তহবিল রাখতে হবে 15%। এই হচ্ছে একটা অল্টারনেটিভ। এবার দ্বিতীয় অল্টারনেটিভে বলছে 10% সুদ, আর এটা অবশ্যই ডিসকাউন্ট বেসিস, তার মানে সুদটা অগ্রিম দিতে হবে। উইথ 15% কম্পেনসেটিং রিকোয়ারমেন্ট, তার মানে এখানে ক্ষতিপূরণ তহবিল দিতে হবে 15%। এটা হচ্ছে দ্বিতীয় অল্টারনেটিভ। তৃতীয় অল্টারনেটিভে কি বলছে, 15% লোন অন কালেক্ট বেসিস। এখানে কিন্তু ডিসকাউন্ট বেসিস না, যার কারণে আমাকে সুদটা অগ্রিম দিতে হবে না। উইথ নো কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট, এবং এখানে কোনো ক্ষতিপূরণ তহবিল রাখতেও হবে না। এবার ডি নাম্বারে বলছে 14% লোন অন ডিসকাউন্ট বেসিস, এবং 14% সুদ দিতে হবে অগ্রিম। যেহেতু ডিসকাউন্ট বেসিস বলছে উইথ নো কম্পেনসেটিং ব্যালেন্স, এবং এখানে কোনো কম্পেনসেটিং ব্যালেন্স ক্ষতিপূরণ তহবিল নেই। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে হুইচ মেথড ইজ চিপার চিপসেট অন, এখানে সব থেকে কস্ট কোনটাই কম সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা ব্যাংক লোনের যে সূত্রগুলো শিখেছিলাম কালেক্ট বেসিস আর ডিসকাউন্ট বেসিসে, ঠিক একইভাবে এখানে সূত্রগুলো অ্যাপ্লাই করব। তো আপনাদের বলছিলাম ব্যাংক লোনের যে অঙ্ক সেটা 3 ভাবে করা যায়, একটা হচ্ছে কালেক্ট বেসিস, ডিসকাউন্ট বেসিস, আর একটা হচ্ছে ইনস্টলমেন্ট বেসিস। তো যখন আমাদের অঙ্কে কোনো তথ্য দেওয়া থাকে না যে কোন বেসিসে আমি অঙ্কটা করব, তখন কালেক্ট বেসিস ধরে করতে হয়, কিন্তু যখন ডিসকাউন্ট বেসিস অথবা অ্যাডভান্স কথাটা বলে দেয় তখন ডিসকাউন্ট বেসিসে করতে হবে। তো যেমন এই নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের বলে দিছে ডিসকাউন্ট বেসিস, তো আমরা ডিসকাউন্ট বেসিসের সূত্রটা ছিল সেটা নির্ণয় করব এখানে, ব্যবহার করব করে আমরা এখানে এপিআর অর্থাৎ অ্যানুয়াল পার্সেন্টেজ রেট নির্ণয় করব। তো এখানে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট নির্ণয়ের সূত্র হচ্ছে কি, অথবা ইআই নির্ণয়ের সূত্র, অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড টোটাল লোন মাইনাস অ্যানুয়াল ইন্টারেস্ট মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স। যেহেতু সুদটা অগ্রিম দিতে বলছে সেহেতু আমরা টোটাল লোন থেকে ক্ষতিপূরণ তহবিল কাটবো এবং সুদটা অগ্রিম দিয়ে আসবো। ঠিক আছে, এই জন্য টোটাল লোন থেকে এই দুইটা মাইনাস, গুণ 100। আর এটা যদি কালেক্ট বেসিসে হতো তাহলে কিন্তু আপনার বাৎসরিক যে সুদ, এই সুদটা কিন্তু ওই টোটাল লোন থেকে মাইনাস যেত না, কারণ আমরা সুদটা অগ্রিম তখন দিতাম না। এখানে লোন আছে কয় লাখ টাকা, 20 লাখ টাকা। তারপরে আপনার এখানে বাৎসরিক সুদের পরিমাণ হচ্ছে 20 লাখ টাকার উপর 12%, যেখানে দেখেন বলে দিচ্ছে 12%। কাটলাম, কাটলে আসলো 2,40,000 টাকা। সিবি কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 15%, কাটলাম টোটাল লোনের উপর। আমরা নিয়মে দেখছিলাম যে অ্যানুয়াল ইন্টারেস্ট আর হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স দুটোই কাটতে হবে টোটাল লোনের উপর। এই জন্য এটা টোটাল লোনের উপর কাটলাম, কেটে যেটা আসলো সেটা হচ্ছে 3 লক্ষ টাকা। আমরা নির্ণয় করতেছি ইআর অথবা এপিআর, এটা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট অথবা ইফেক্টিভ অ্যানুয়াল রেট, যেটাই বলেন না কেন। এবার এই মানগুলো আমরা এখানে দিলাম, দেওয়ার পরে দেখেন অ্যানুয়াল পার্সেন্টেজ যেটা ছিল সেটা দিয়ে কেটে যে সুদ পেলাম সেটা হচ্ছে 2,40,000 অ্যানুয়াল ইন্টারেস্ট, টোটাল লোন 20 লক্ষ, তারপরে অ্যানুয়াল ইন্টারেস্ট 2,40,000 মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স 3 লক্ষ গুণ 100। এটা দিয়ে ক্যালকুলেশন করলে যেটা আসলো সেটা হচ্ছে 16.44%। এটা হচ্ছে অল্টারনেটিভ এর ব্যয়। এবার আমরা একইভাবে বি নাম্বার করব। বি নাম্বারে কি বলছে, 10% লোন ডিসকাউন্ট বেসিস আর 15% কম্পেনসেটিং ব্যালেন্স, সব ঠিক থাকবে, শুধুমাত্র সুদের হারটা চেঞ্জ হয়েছে। দেখেন, যেহেতু এটাও ডিসকাউন্ট বেসিস বলে দিচ্ছে, সূত্র কি, আমাদের অগ্রিম সুদটা দিতে হবে। তো এখানে টোটাল লোন একইভাবে লিখলাম, তারপরে সুদ আমরা 20 লক্ষ টাকার উপর 10% কাটলাম, কেটে 2 লক্ষ টাকা আসলো। কম্পেনসেটিং ব্যালেন্স এখানে কাটতে বলছে কত পার্সেন্ট, 15%, এখানে কেটে রাখছে হচ্ছে 8%, না? আচ্ছা, এটা আমি ঠিক করে নিচ্ছি। আচ্ছা, কারো কাছে ক্যালকুলেটর আছে? জি ভাই আছে। তো এখানে কম্পেনসেটিং ব্যালেন্স তো আমরা একটু আগে কেটে আসছি না, 2 লক্ষ, 20 লক্ষ টাকার উপর 15% কাটলে আসবে 3 লক্ষ টাকা। আমি এটা একটু ঠিক করে দিই দাঁড়ান। আচ্ছা, এরপর আমরা এই মানগুলো এখানে নিয়ে আসছি যে অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে আপনার 2 লক্ষ টাকা, টোটাল 20 লক্ষ টাকা, আর এখানে হচ্ছে আপনার
ইন্টারেস্টটা ভুল ছিল, আমরা এটা সমাধান করবো এখন। আসলে ইকুয়েশনের সমাধান করাটা একটু টাফ হয়ে যায়। ভাই আমরা কোশ্চেন থেকে করে নিবানি, সমস্যা নেই। আচ্ছা দাঁড়ান, হচ্ছে সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে দেখেন 3 লক্ষ টাকা যখন আমরা বাদ দিব তখন এখানে আসবে হচ্ছে 17 লক্ষ টাকা। আচ্ছা, এতগুলা ভুল কিভাবে হইলো? হ্যাঁ, এখানে তো 8% হওয়ার কথা। কম্পেনসেটিং ব্যালেন্স ছিল কত? 15% না? এই যে এখানে দেখেন কম্পেনসেটিং ব্যালেন্স ছিল 15%। এই জন্য এখানে কম্পেনসেটিং ব্যালেন্স আমরা 15% কেটেছি। কাটলে এটা আসবে, হ্যাঁ। বুঝছেন? জি ভাই নিচে ভাইয়া। টোটাল 5 লাখ টাকা আছে না, কম্পেনসেটিভ ব্যালেন্স আর ইনিশিয়াল লোন? না, অনেকটা ভুল করছে। এখান থেকে আপনার ইয়েটাও বাদ যাবে, সুদের যে অংশটা আছে ওইটা। -2 লক্ষ টাকা। আচ্ছা, আপনারা একটু বুঝে করে করতে পারবেন না, নাহলে ঠিক করতে গেলে তো আমি অঙ্ক শেষ ভাই করে দিব। পারবো, সমস্যা নেই। পারবেন তো? হ্যাঁ ভাই পারবো। ওকে। আচ্ছা, তাহলে আমরা একইভাবে এখানে এটা ক্যালকুলেশন করব, করলে যেটা আসবে এখানে একটু লিখে নিব, ঠিক আছে? আর এর পরেরটা আমাদের কি বলছে, অল্টারনেটিভে 15% সুদ দিতে হবে কালেক্ট বেসিসে। আর এখানে কোনো কম্পেনসেটিং ব্যালেন্স নেই। তাহলে এখানে লোন আছে 20 লক্ষ টাকা, আর এখানে আমরা সুদ কাটবো 15%, কাটলে 3 লক্ষ টাকা। আর এখানে কোনো কম্পেনসেটিং ব্যালেন্স নেই বিদায় সিবি কাটা লাগবে না। সুদটা আমরা একইভাবে লিখবো, অ্যানুয়াল ইন্টারেস্ট। এখানে শুধু আয়ও দিতে পারেন বা এআইও দিতে পারেন। আমরা সূত্রে যেটা শিখেছিলাম, ডিভাইডেড টিএল মাইনাস সিবি। যেহেতু সিবি নিয়ে সিবি শূন্য হবে, তো এখানে অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে 3 লক্ষ টাকা, আর টোটাল লোন হচ্ছে আপনার এখানে 20 লক্ষ টাকা। গুণ 100 দিয়ে করলে যেটা আসবে সেটা হচ্ছে 15%। এরপরে ডি নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে 14% লোন ডিসকাউন্ট বেসিস আর নো কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে 14% সুদ কাটতে হবে। 20 লক্ষ টাকার উপরে কাটলে 2,80,000 টাকা, আর এখানে কম্পেনসেটিং ব্যালেন্স নেই, তাহলে 2,80,000 টাকা। যেহেতু ডিসকাউন্ট বেসিস বলছে, সেহেতু আমাদের এখানে সূত্র হবে কি, অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড টোটাল লোন মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স মাইনাস অ্যানুয়াল ইন্টারেস্ট। এই জন্য কম্পেনসেটিং ব্যালেন্স তো নেই। তো আমরা এখানে বসাবো সূত্রে, আমরা যেভাবে শিখছি এভাবে বসাবো, বসানোর পরে জিরো দিয়ে দেবো, যেটা থাকবে না মান জিরো। আর এখানে অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে 2,80,000 টাকা, বাদ দিলে 17,20,000 টাকা। এটা 2,80,000 দিয়ে ভাগ করলাম, ভাগ করে গুণ 100 দিলাম, দিলে আসলো 16.28%। এবার এখানে আমাদের বলছিল যে কোনটায় সব থেকে ব্যয় কম, তাই না? তো আমরা এখানে একটা ছক তৈরি করেছি যে অল্টারনেটিভ এবিসিডি ইআইআর বা এপিআর। আমরা যেটা নির্ণয় করছি প্রথমে, যেটা এই নাম্বার নির্ণয় করেছিলাম 16.44%, বিতে আসছিল 12.20, সিতে আসছিল 15%, আর ডিতে আসছিল 16.28%। এবার এইখান থেকে দেখেন তো সব থেকে ব্যয় কোন, কোনটাই কম, এ বি সি নাকি ডি? বিতে, বি। তাই না? ভাবি। এই জন্য এখানে লেখা আছে চিপসেট অল্টারনেটিভস, মানে এটাই হচ্ছে সব থেকে ব্যয় কম। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীটা আমার করানো লাগবে না, আপনারা করতে পারবেন, এখান থেকে স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দেন, আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভাই নিশ্চয়। হ্যাঁ।
আচ্ছা, আর একবার নেন, এখানে একটা কালো কি ছিল জানো? ভাইয়া নিছি। আচ্ছা, এটা নেন। জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া নিছি। সিসি। আচ্ছা, এখানে আপনাদের একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে ইনস্টলমেন্ট বেসিস যেটা ছিল এটা, ঠিক আছে? তো ইনস্টলমেন্ট বেসিসের আপনার এপিআই নির্ণয়ের সূত্র ছিল হচ্ছে এপিআই ইকুয়াল টু 2PC ডিভাইডেড এ ইন্টু এন প্লাস অন ইন্টু 100, ঠিক আছে? এটা আমি একটু বোঝাই দিই এখানে। পিটা হচ্ছে কি নাম্বার অফ পেমেন্ট। আচ্ছা, আমি এটা একটা সূত্র দেখাই দিয়েছি, যেটা আমি আপনাদের এটা দেখাইনি, বলছিলাম পরে দেখাই দিব। আচ্ছা, এখানে দেখেন ইনস্টলমেন্ট বেসিস কিস্তি পদ্ধতি, এই পদ্ধতিতে ঋণের টাকা কিস্তিতে পরিশোধ করা হয়। একটু আগে আমরা যেটা করছি সেটা হচ্ছে এককালীন দিয়েছি বা অগ্রিম দিয়েছি, সেটা ভিন্ন বিষয়। আর এখন আমরা যেটা দেবো সেটা হচ্ছে কিস্তির মাধ্যমে এখানে ইআইআর অথবা এপিআর নির্ণয় করতে হবে। তো ইআইআর এপিআর নির্ণয় সূত্র হচ্ছে 2PC ডিভাইডেড এ ইন্টু এন প্লাস অন ইন্টু 100। আর এখানে যদি ইনস্টলমেন্ট পেইড অগ্রিম করা হয়, সেক্ষেত্রে যদি অ্যাডভান্স লেখা থাকে তাহলে এটা, আর যদি কোনো কিছু না লেখা থাকে তখন এটা। তাহলে এখানে কি করতে হবে, 2PC ডিভাইডেড এ মাইনাস সি ইন্টু এন প্লাস অন ইন্টু 100। তো এখানে ইআইআর হচ্ছে কি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, তারপর এ হচ্ছে অ্যানুয়াল অ্যামাউন্ট অফ লোন, এটা হচ্ছে কি অ্যামাউন্ট অফ লোন, সিটা হচ্ছে কি ইন্টারেস্ট অ্যামাউন্ট, তারপরে পিটা হচ্ছে কি নাম্বার অফ ইনস্টলমেন্ট অফ এ ইয়ার, অর্থাৎ একটা বছরে আপনি কতটা কিস্তি দিচ্ছেন সেই কিস্তির সংখ্যা। এরপরে এন হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট, কিস্তির সংখ্যা। দুটোই কি একই হবে? হ্যাঁ, এখানে আছে টোটাল কিস্তির সংখ্যা, আপনার এখানে আছে এক বছরে কয়টা কিস্তির সংখ্যা দিচ্ছেন এটা, ঠিক আছে? তাহলে আবার একটু দেখি, এ হচ্ছে অ্যামাউন্ট অফ লোন, সি হচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্ট, টি হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট অফ এ ইয়ার, আর এন হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট, ঠিক আছে? আর এখানে দেখেন বলা হয়েছে যে অ্যানুয়ালি বা ইয়ারলি বললে হচ্ছে কিস্তি হবে এক, বার্ষিক কিস্তি হবে সেখানে একটা দিতে হবে। হাফ ইয়ারলি বললে হবে 2, সেমি অ্যানুয়ালি বললে হবে 2, কোয়ার্টারলি বললে হবে 4, মান্থলি বললে 12, বাই মান্থলি বললে 6। তো এখানে আমরা একটু দেখে আসি অঙ্কটা কি বলছিল। এখানে দেখেন অ্যাজ ইউজুয়াল আমি একটু আগে যা করেছি না সব এক হয়ে আছে। তো আমি এখানে একটু দেখি। সেখানে বলছে শুভ্রা সিল্ক মিলস ওয়ান্টস টু ব্রো টাকা 5 লক্ষ ফ্রম আইএফআইসি ব্যাংক এট রাজশাহী ব্রাঞ্চ। তো এখানে শুভ্রা লিমিটেডের 5 লক্ষ টাকা প্রয়োজন, সে আইএফআইসি ব্যাংক রাজশাহী ব্রাঞ্চ অর্থাৎ রাজশাহী শাখা থেকে টাকাটা নিবে 1 বছরের জন্য। তা এখানে সে ব্যাংক থেকে কয়েকটা অল্টারনেটিভ দিয়েছে, সেগুলো দেখতে বলছে। অর্থাৎ দ্য ব্যাংক হ্যাজ গিভেন ফলোইং অল্টারনেটিভ। প্রথমটা বলছে 15% ইন্টারেস্ট উইথ নো কম্পেনসেটিং ব্যালেন্স, সুদের হার 15% এবং কোনো ক্ষতিপূরণ তহবিল নেই। 14% ইন্টারেস্ট, 10% ক্ষতিপূরণ তহবিল। 12% ইন্টারেস্ট, আর এখানে ব্যাংক ডিডাক্ট কর্তন করবে ইন্টারেস্ট ইন অ্যাডভান্স, অগ্রিম কর্তন করবে। তাহলে এখানে কম্পেনসেটিং ব্যালেন্স নেই কিন্তু সুদটা অগ্রিম কর্তন করবে, তার মানে এটা ডিসকাউন্ট বেসিসে কিন্তু। তারপরে বলছে 4 নম্বরে 10% ইন্টারেস্ট আর 20% কম্পেনসেটিং ক্ষতিপূরণ ব্যালেন্স, আর ডিটাক ইন্টারেস্ট ইন অ্যাডভান্স, এটা হচ্ছে ডিসকাউন্ট বেসিসে। তারপরে 5 নম্বরে যে বলছে হচ্ছে 10% ইন্টারেস্ট রেট উইথ মান্থলি ইনস্টলমেন্ট, সুদের হার 10% এবং এটা দেওয়া হবে কি প্রতি মাসে কিস্তিতে। তাহলে এখানে ইনস্টলমেন্ট বেসিস করতে হবে, ঠিক আছে?
এখন এখানে ইনস্টলমেন্ট বেসিসের আমরা দুইটা নিয়ম দেখে আসলাম না, একটা যদি অ্যাডভান্স বলা থাকে আর একটা হচ্ছে কোনো কিছু না বলা থাকলে। এখানে অ্যাডভান্স বলা আছে যে সুদটা আমরা অ্যাডভান্স পরিশোধ করতে আমরা কিস্তিতে অ্যাডভান্স পরিশোধ করতেছি কিনা। হ্যাঁ ভাই, যেহেতু অ্যাডভান্স বলা বলা আছে। নেই সেহেতু এটা আমাদের কোনো কিছু বলা এটা না চার থাকলে নম্বর। যে সূত্রটা ছিল সেটা ইউজ করতে হবে। দেখেন এখানে একইভাবে সেই সূত্রটা আমরা ইউজ করেছি, 2PC ডিভাইডেড এ ইন্টু এন প্লাস অন। তো এখানে এটা ছিল কি, আমাদের ঋণের পরিমাণ। তারপরে আমাদের পিটা ছিল হচ্ছে নাম্বার অফ পেমেন্ট, আমরা এক বছরে কয়বার পেমেন্ট করব, 12 বার। তারপরে হচ্ছে আমার সি ছিল সুদের সংখ্যা বা সুদের পরিমাণ। তো সুদ ছিল হচ্ছে 5 লক্ষ টাকার উপর 10%, 50,000 টাকা। আর এন হচ্ছে টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট। তো আমরা এক বছরের মধ্যে কয়বার দিচ্ছি কিস্তি, 12 বার, এই জন্য এন এর মান 12। আচ্ছা, এবার এখানে মানটা বসিয়েছি, দেখেন 2PC, অর্থাৎ 2 এর মান 12, সির মান সুদের হার, সুদের টাকা 50,000 টাকা। এ হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, অর্থাৎ যেটা আমি লোন নিয়েছি সেই লোনের পরিমাণ 5 লক্ষ টাকা। এন এর মান 12 প্লাস 1 ইন্টু 100, এটা দিয়ে ক্যালকুলেশন করলে এটা আসলো। তাহলে এখানে আমাদের একইভাবে দেখাইতে হবে যে অল্টারনেটিভ বেস্ট কোনটা। তাহলে 1 2 3 4 5 এটা লিখলাম, এবার ইআর বা এপিআর যেটা নির্ণয় করলাম সেটা এখানে বসলাম। এবার এখানে যেটা কস্ট সব থেকে কম সেটাই হচ্ছে বেস্ট অল্টারনেটিভ। যেমন এখানে 3 নম্বরে আসছে, এটা বেস্ট অল্টারনেটিভ। ঠিক আছে, বুঝছেন? হ্যাঁ। জি হ্যাঁ ভাইয়া ভাই। বুঝছি। আচ্ছা, তাহলে আমি এখান থেকে অঙ্কগুলা দিচ্ছি, একটু আপনারা ই করে নেন। আচ্ছা, 11 নম্বর অঙ্কটা দেখেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা, এখানে বলছে কি, প্যারেন্টিক হল নিডস টাকা 50,000 টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইমিডিয়েটলি। ইট হ্যাজ 3 অল্টারনেটিভ সোর্স। তো এখানে 50,000 টাকা তাদের কার্যকরী মূলধনের পরিমাণ প্রয়োজন, তার কাছে তিনটা অল্টারনেটিভ আছে, সে তিনটা উৎস থেকে টাকাটা সংগ্রহ করতে পারে। প্রথমটা হচ্ছে ইট ক্যান বাই টাকা 1,20,000 ফর ম্যাটেরিয়ালস অন টার্ম টু 10 নিট 30। সে 1,20,000 টাকার পণ্য ক্রয় করতে পারে, শর্ত দেওয়া থাকলে কি, বাকিতে, তাই না? আচ্ছা, তাহলে এই বাকিতে শর্ত দেওয়া থাকলে এখান থেকে আমরা কি নির্ণয় করি, কেটিসি, কেসিপি, নাকি কস্ট অফ ব্যাংক লোন? কেটিসি। কেটি কেটিসি। কেটিসি। তাহলে আমরা প্রথম রিকোয়ারমেন্ট থেকে কেটিসি নির্ণয় করবো, ঠিক আছে? তাহলে কেটিসি নির্ণয় সূত্র কি ছিল, কেটিসি ইকুয়াল টু সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইন্টু 360 সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তাহলে এখানে তিনটা জিনিসই আছে, এই 2 হচ্ছে সিডিআর, এই জন্য এখানে 2 লিখেছি, সিডিআর এর পার্সেন্ট। তো এখানে 10 হচ্ছে ডিপি, এই জন্য 10 এখানে লিখলাম। তারপরে এখানে নিট 30 যেটা দেওয়া আছে এটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড, ঋণ পরিশোধের মেয়াদ, সিপি এখানে দিয়েছি। এবার মানগুলা বসিয়েছি, বসিয়ে যে ক্যালকুলেশন করলাম, এটা ক্যালকুলেশন আপনারা করে দেখেন যে কত আসে। যেহেতু আগের অঙ্কগুলো আমার ডাউট ফিল হচ্ছে যে সঠিক হচ্ছে কিনা, তা আমি টাইপ করিনি, হয়তো টাইপে ভুল হতে পারে। তো এটা আসতে আসতে 36.72%। এর পরবর্তী রিকোয়ারমেন্ট বলছে এ ব্যাংক ক্যান ল্যান্ড টাকা 1 লক্ষ টাকা, এ 12% ইন্টারেস্ট রেট উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট। তাহলে এই বি নাম্বার আমরা কি করব বলেন তো, কেসিপি, কেটিসি নাকি ব্যাংক লোন? ব্যাংক লোন। ব্যাংক লোন। তাহলে ব্যাংক লোনের যে তিনটা সিস্টেম ছিল এর মধ্যে কোনটা, কালেক্ট বেসিস, ডিসকাউন্ট বেসিস নাকি ইনস্টলমেন্ট বেসিস? কালেক্ট বেসিস। কালেক্ট বেসিস, যেহেতু কোনো বেসিসের কথা উল্লেখ করা নেই, এই তো বুঝতে পারছেন। তো এটা আমরা করব, দেখেন এখানে কিভাবে, টোটাল লোন ডিভাইডেড অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড টোটাল লোন মাইনাস সিবি ইন্টু 100। তাহলে এখানে আমাদের যে সুদের পরিমাণ সেটা আসবে হচ্ছে 10% বা 12% কাটলে 12,000 টাকা। টোটাল লোন ছিল 1 লক্ষ টাকা, মাইনাস হচ্ছে কত, কম্পেনসেটিং ব্যালেন্স কাটবো, কাটলে আসবে 20,000 টাকা গুণ 100, এটা দিয়ে করবো, এটা করলে আসবে 15%। এবারে ফ্যাক্টরিংটা আমি আপনাদের এখনো করাইনি, ফ্যাক্টরিংটা আমরা একটু পরে দেখি, ঠিক আছে? তো আমরা যেটা যেটা করছি আর কি, কেটিসি, কেসিপি আর হচ্ছে ব্যাংক লোন, এই তিনটার মধ্যে আমি আবদ্ধ থাকতে চাচ্ছি। আমরা ফ্যাক্টরিং এর উপরে একটা ক্লাস নিব, কারণ ফ্যাক্টরিংটা অনেক জটিল টাইপের, তো এটা একটা ক্লাস লাগবে আমাদের।
এটা কি স্ক্রিনশট দিতে পারছেন আগেরটা? হ্যাঁ ভাইয়া নিছি আমি। আচ্ছা, এটা স্ক্রিনশট নেন। এইখানে আমার বোঝানোর কিছু নেই, এখানে আপনারা নিজেরাই আমাকে বোঝাইতে পারবেন। নিছেন? হ্যাঁ ভাইয়া জি নিছি। ভাইয়া। হ্যাঁ এটা স্ক্রিনশট দেন। নিছি। নিছি ভাইয়া। নিছি ভাইয়া। আচ্ছা, এর পরেরটা আমার বোঝাইতে হবে, 13 নম্বরটা। 13 নম্বরটা দেখেন, এখানে বলছে দ্য ক্রেডিট টার্মস ফর সাম অল্টারনেটিভ গিভেন বেলো, নিচে কিছু বাকিতে করার শর্ত দেওয়া আছে। তো এখানে অল্টারনেটিভ আছে এক্স ওয়াই জেড, আর এখানে টার্ম গুলা দেওয়া আছে। 1 নম্বর রিকোয়ারমেন্টে বলছে ডিটারমাইন দ্য ক্যাশ কস্ট অফ ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট ফর ইচ অল্টারনেটিভ। প্রত্যেকটা অল্টারনেটিভের নিকট থেকে আমাদের যে অল্টারনেটিভ গুলো দেওয়া আছে এখান থেকে আমাদের যে শর্তগুলা দেওয়া আছে ওর পিছনে আমাকে কতটুকু ব্যয় করতে হবে সেই ব্যয়ের পরিমাণটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে? আচ্ছা, এবার এক্স এ দেওয়া আছে কি 210 নিড 60। তাহলে এই শর্ত দেওয়া থাকলে কি নির্ণয় করতে হয়? কেটিসি। তাহলে কেটিসির সূত্র কি? সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইন্টু 360 সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তাহলে এখানে সিডিআর আছে হচ্ছে 2, ডিপি আছে 10, আর হচ্ছে সিপি আছে 60। এই মানগুলো এখানে আমরা বসিয়েছি, বসিয়ে ক্যালকুলেশন করলে এক্স এ আসছে হচ্ছে 14.69। তারপরে ওয়াই এরটা করবো একইভাবে, এটা করলে আসবে হচ্ছে 17.11। এবার জেড এরটা করবো, জেড এরটা করলে আসবে হচ্ছে 14.69। এটা স্ক্রিনশট দিতে পারছেন? হ্যাঁ ফার্স্টের টুকু পারছি। আমি যতটুকু শো করিয়েছি এটা দিতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ। পারছি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার এখান থেকে দেন। জি ভাইয়া। এবার এটা দেন। দিছি। দিছেন? জি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার আমি একটু বুঝিয়ে দিই দেখুন। তো আমরা প্রথমে রিকোয়ারমেন্ট যেটা দেখছিলাম এখান থেকে আমাদের শর্তগুলা থেকে ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছিল, আর আমরা জানি শর্ত থাকলে সেখান থেকে কেটিসি নির্ণয় করতে হয়, এই জন্য আমরা কেটিসি নির্ণয় করছি প্রত্যেকটা। পরবর্তী অল্টারনেটিভে কি বলছে? দ্য ফার্ম হ্যাজ অ্যানাদার অপশন টু রেইজ শর্ট টার্ম ব্যাংক লোন 30% ইন্টারেস্ট শুড বি ফার্ম অ্যাকসেপ্ট দ্য ক্যাশ ডিসকাউন্ট অফার অর নট। তো ফার্ম যদি আপনার অন্য উৎস থেকে অর্থাৎ ব্যাংক থেকে এই টাকাগুলা নেয়, সেখানে ব্যয় করতে হবে 13% সুদের হার, অর্থাৎ 13% ব্যয় হবে। আর এই 13%-এর বিপক্ষে আমরা 1 নম্বরে যে ক্যাশ ডিসকাউন্টের অফার গুলা নিয়েছি সেটা গ্রহণ করব কিনা তার একটা ডিসিশন আপনাকে দিতে বলছে। তার মানে ব্যাংক লোনের যে ব্যয় সেটা কিন্তু সবকটার ক্ষেত্রে 13%। এক্স এর ক্ষেত্রে 13, ওয়াই এর ক্ষেত্রে 13, জেড এর ক্ষেত্রে 13। কিন্তু এখানে আমরা ক্যাশ ডিসকাউন্টের যে অফার গুলো নির্ণয় করছি প্রত্যেকটার ক্ষেত্রে কি আলাদা আলাদা আসছে না? এই দুইটার মধ্যে আমাদের বলছে আমরা ক্যাশ ডিসকাউন্ট অফার গ্রহণ করব নাকি ব্যাংকের যে 13% আছে এটা গ্রহণ করব। সে তার জন্য একটা আহ আমাদের কি বলে মতামত দিতে হবে। তো আমরা এটা দিতে পারি কিভাবে? টেবিলের মাধ্যমে, ডিসিশন টেবিল। অল্টারনেটিভ এক্স ওয়াই জেড, প্রথমে আমরা কেটিসি নির্ণয় করছি, প্রথমটা ছিল 14.সামথিং, 17.সামথিং, 14.সামথিং। আর কস্ট অফ ব্যাংক লোন তো স্থির, যেটা বলছি সব কটার ক্ষেত্রে 13%। এবার এখান থেকে দেখেন ব্যয় যেটা সব থেকে কম আমরা সেটাই তো বেছে নিবো, তাই না? কেটিসিতে আছে 14%, এখানে আছে 13, তার মানে এখানে ব্যাংক লোন বেস্ট অল্টারনেটিভ। ওয়াই এর ক্ষেত্রে একই, এখানে 17.সামথিং, এখানে 13%। তাহলে এটাও ব্যাংক লোন, এটাও ব্যাংক লোন। বুঝছেন?
তাহলে এবার আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্টটা দেখি। 3 নাম্বার রিকোয়ারমেন্টে দেখেন বলছে কি, হোয়াট উড বি দ্য ডিসিশন ইন রিকোয়ারমেন্ট টু ইন অ্যাকাউন্টস পেয়েবল আর স্ট্রেটেড বাই 30 days। আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টে যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা কোনো পরিবর্তন হবে কিনা যদি আমরা অ্যাকাউন্টস পেয়েবল এর পরিমাণকে 30 দিন বৃদ্ধি করে নিই, স্ট্রেটেড বৃদ্ধি করে নিই কত দ্বারা, 30 দিন দ্বারা। তাহলে এখানে অ্যাকাউন্টস পেয়েবল 60 আছে, তাহলে বৃদ্ধি করলে হবে কত, 90। এখানে আছে কত, 80, বৃদ্ধি করলে হবে 110। এখানে আছে 70, বৃদ্ধি করলে হবে 100। এগুলা পরিবর্তন করে আমাদের আবারও কি করতে হবে, কেটিসি নির্ণয় করতে হবে। তো এখানে দেখেন সেই কাজটা আমরা করেছি, যে if accounts payable are stated by 30 days, the payments are made after 30 days, therefore the cost of trade credit would be, অর্থাৎ 30 দিন পরে আমরা যে ক্রেডিট পিরিয়ডটা ধরছিলাম তারও 30 দিন পর থেকে যদি আমরা টাকাটা পরিশোধ করি তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিটের পরিমাণ হবে কি, প্রথমটা ছিল 60, তার সাথে 30 যোগ যোগ করলে আসবে 90 দিন। এবার এখানে সব ঠিক থাকবে, জাস্ট সিবির পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে, 60-এর পরিবর্তে 90। তারপরে এখানে কত ছিল, 80, 80-র পরিবর্তে এখানে যোগ করবো আমরা 30, যোগ করবে যোগ করলে আসবে 110, এখানে 90 দিয়ে রাখছে। আচ্ছা, এটা করলাম, করার পরে এখানে আমাদের চেঞ্জ হবে 110, সিবির পরিমাণটা শুধু নাম, আর কোনো কিছু চেঞ্জ হবে না। পরেরটা ছিল 70, তার সাথে যোগ করবো হচ্ছে 30, যোগ করলে আসবে কত, 100। এখানে সিবি পরিবর্তন করব, আর কিছু না। এবার দিয়ে দেখেন আমরা 1 নম্বরে পেয়েছি কেটিসির পরিমাণ হচ্ছে 9.18%, তারপরটা পেয়েছি 11.72%, আর এখানে পেয়েছি 9.18%। তাহলে আমরা একটু আগে যে অল্টারনেটিভ গুলো করেছিলাম সেখানে আমাদের ছিল কত পার্সেন্ট করে, 14 দশমিক সামথিং, 17 দশমিক সামথিং, 14 দশমিক সামথিং। এটা হচ্ছে কত কত ধরে, 60, তারপরে হচ্ছে আপনার 80, আর হচ্ছে 70, এই তিনটা ধরে, তাই না? এখন আমরা এটাকে কি কি করছি, আমরা এটাকে 30 দিন বৃদ্ধি করে নিয়েছি, তাহলে বৃদ্ধি করে নিয়ে আমাদের এখানে অল্টারনেটিভ গুলো একটু চেঞ্জ আসছে না? দেখছেন এটা করছেন? অর্থাৎ দেখেন শুধু এখানে, তো আমরা একটু আগে 7 দিন, 80 দিন, 70 দিন নিয়ে যেটা করছি সেটা আসছিল 14 দশমিক সামথিং, 17 দশমিক সামথিং, আর 14 দশমিক সামথিং। তো এবার আমরা 30 দিন বৃদ্ধি করে নিয়ে যেটা করছি সেটা কি, 9 দশমিক সামথিং, 11 দশমিক সামথিং, 9 দশমিক সামথিং। এবার প্রথমটা থেকে কি দ্বিতীয়টা 30 দিন বৃদ্ধি করে নিয়ে ব্যয়গুলা কি কম আসছে না? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমরা ব্যাংক লোন নিব নাকি এই কেটিসিটা গ্রহণ করবো বলতে পারেন? কেটিসি নিব। কেটিসি। কেটিসি নিব, কারণ ব্যাংক লোনে তো 13% বলে দিছিল, আর এখন আমরা 30 দিন বৃদ্ধি করে নিলে আমাদের কেটিসিটা কম আসতেছে, এই জন্য এখানে আমরা একটা ডিসিশন দিয়েছি। ইন দিস কেস, ইন লাইট অফ 30% ইন্টারেস্ট, 13% ইন্টারেস্ট হচ্ছে কস্ট অফ দ্য ব্যাংক, অর্থাৎ ব্যাংকের পিছনে আমাদের ইন্টারেস্ট সুদ বাবদ ব্যয় করতে হবে 13%। দ্য রিকমেন্ডেড স্টেটেড ইন পার্ট 2 would be given up the decision discount because the cost of giving up the discount would be last লেস দেন দ্য ইন্টারেস্ট কস্ট ফ্রম দ্য ব্যাংক। অর্থাৎ আমরা ব্যাংকের ক্ষেত্রে যে ব্যয়টা করতেছি 13%, আর পার্ট 2 তে আমরা যে ডিসিশনটা নিয়েছিলাম সেখানে আমরা অ্যাকাউন্টস পেয়েবলের মান 30 দিন বৃদ্ধি করে যে সুদের হারটা পেয়েছি বা যে ব্যয়ের পরিমাণটা পেয়েছি সেটা ব্যাংক ডিসকাউন্টের থেকে কি কম, যার কারণে আমরা ব্যাংক ডিসকাউন্টটা কি করব না, এখানে গ্রহণ করব না, এখানে আমরা কেটিসিটা গ্রহণ করব। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এবার এটা স্ক্রিনশট দেন, এখানে আপনারা 1 নাম্বারটা করে ফেলবেন। আর আমি অ্যাকাউন্টস, অর্থাৎ যেখানে যেখানে অ্যাকাউন্ট রিসিভেবলের অঙ্ক আছে না সেখানে আপনি 1-1.5 পেজ করে করে ফাঁকা রাখিয়ে দেবেন। অর্থাৎ 1 নাম্বার রিকোয়ারমেন্ট করবেন, করার পরে 1 নাম্বার 2 নাম্বার করার সময় আপনি 1.5 পেজ ফাঁকা রেখে দিবেন, ওইখানে অঙ্কটা একটু বড়, ওইখানে আমরা এটা করে নিব।
এটা নিছেন? হ্যাঁ ভাইয়া নিছি। হ্যাঁ ভাইয়া নিছি। এটা নেন। নিছি ভাইয়া। নিছি। নিছি ভাইয়া। নিছি।